প্রথম 10 লাখ, যেখান থেকে আসল ওয়েলথ বিল্ডিং শুরু হয়। বাংলা ইউটিউব চ্যানেল পরিচিতি। আমাদের চ্যানেলটা মূলত দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির জন্য, কারণ আমরা বিশ্বাস করি যে স্বাস্থ্যই হলো সবচেয়ে বড় সম্পদ। তাই এই চ্যানেলে টাকার পাশাপাশি সুস্থ জীবনযাপনের কথাও আলোচনা করা হয়। ভূমিকা। আমাদের চ্যানেলে আপনাদের সাদর স্বাগতম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। বেশিরভাগ মানুষ মনে করেন জীবন তখনই বদলাবে যখন তারা কোটিপতি হবেন, প্রথম কোটি টাকা কামাবেন। কিন্তু সত্যি কথাটা হলো, শুরুর 10 লাখ টাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণটা হলো, যদি শুরুর 10 লাখ টাকা একটা সঠিক সিস্টেম বা প্রক্রিয়ার সাথে সঠিকভাবে কামাতে পারেন, তাহলে পরের 1 কোটি অনেক সহজ হয়ে যায়। কিন্তু অন্যদিকে, যদি 10 লাখের পেছনে কোনো সিস্টেম না থাকে, তাহলে 1 কোটি কামানো অনেক কঠিন হয়ে যাবে। আর এই ভুলটাই আপনাকে করতে দেব না। আজকে আমরা একটা অসাধারণ সত্যিকারের গল্প শেয়ার করব, থাইল্যান্ডের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারের জীবন থেকে অনুপ্রাণিত, যার 5টা শিক্ষা আপনাকে দেখাবে কিভাবে শুরুর 10 লাখ আপনার জীবন বদলে দিতে পারে এবং পরের 1 কোটি আরও সহজ করে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরু 2004 সাল। একটা 19 বছরের ছেলে। বন্ধুরা, সালটা ছিল 2004। থাইল্যান্ডের একটা বড় ব্যাংকে ঢুকল একটা 19 বছরের ছেলে। দেখতে একদম কলেজ পড়ুয়া ছাত্রের মতো। সে কিন্তু সেভিংস অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের জন্য ব্যাংকে যায়নি। সে সরাসরি ঢুকে পড়ল লোন বিভাগে এবং অফিসারকে গিয়ে বলল, আমার 1 কোটি বাথ লোন চাই, ভারতীয় টাকায় যা হবে প্রায় 3 কোটি। এই কথা শুনে ব্যাংকার তার দিকে ঠিকমতো তাকালেনই না। সরাসরি আঙুল দেখিয়ে বললেন, বাবু, ওদিকে যাও। টাকা জমা বা তোলার কাউন্টার আলাদা। কিন্তু ছেলেটা নড়ল না। বলল, আমার নিজের কারখানা খুলতে হবে, তার জন্য 1 কোটি বাদ দরকার। এইবার ব্যাংকার একটু গুরুত্বের সাথে দেখলেন। বললেন, বলো, আমি তোমাকে 10 লাখ লোন কেন দেব? ছেলেটা একটা কাগজ বের করল, নিজের নাম লিখল। বলল, আমি এখন কে বা কতটা বড় সেটার ভাবনা ছাড়ুন, শুধু আমার গল্পটা শুনুন। কাগজে সে নিজের নাম লিখল। নামটা হলো টপ। টপের গল্প। পর্ব 1। গেমিং থেকে প্রথম আয় এবং প্রথম ভুল। কয়েক বছর আগে পর্যন্ত টপ একদম সাধারণ একটা ছেলে ছিল। বড় স্বপ্ন ছিল, কিন্তু বেশিরভাগ কিশোরের মতোই পড়াশোনায় মন ছিল না। তার মন সবচেয়ে বেশি ছিল অনলাইন গেমে। তার বাবা মা খুব চিন্তিত ছিলেন, কারণ মার্কস খুব খারাপ আসছিল। মনে হচ্ছিল ভবিষ্যৎ অনিশ্চিত, আর টপ জীবন নিয়ে মোটেই সিরিয়াস নয়। কিন্তু টপের মাথায় ভিন্ন চিন্তা চলছিল। সে গেমিংয়ে বেশ ভালো করছিল। এতটাই ভালো যে গেমের ভার্চুয়াল আইটেম বিক্রি করে কিছু টাকা আয় করতে পারছিল। আর একদিন সৌভাগ্যবশত গেমে একটা ভার্চুয়াল আইটেম পেল, যেটা বিক্রি করতে পারল প্রায় 1 লাখ টাকায়। এবার ভাবুন, একটা কিশোর ছেলে হঠাৎ এত টাকা পেলে কি করবে? টপ কি করল? যা সবচেয়ে ফ্যান্সি মনে হল, গাড়ি কিনে ফেলল এবং সেই গাড়ি নিয়ে স্কুলে গেল বট গলায়। বন্ধুরা, গার্লফ্রেন্ড, সবাই ইমপ্রেস হয়ে গেল। কিছুদিনের জন্য মনে হলো টপ জীবনের রহস্য বের করে ফেলেছে। কিন্তু তারপর একদিন হঠাৎ তার গেমিং অ্যাকাউন্ট কোম্পানি ব্লক করে দিল, কোনো সন্দেহজনক কার্যকলাপের কারণে। কারণটা পরিষ্কার ছিল না, কিন্তু একটা কথা পরিষ্কার ছিল, এই অ্যাকাউন্ট আর ফিরবে না। মুহূর্তের মধ্যে আয়ের উৎসটা হারিয়ে গেল। গাড়িতে, পেট্রোলে, নানা জায়গায় টাকা উড়িয়ে দেওয়া হয়েছিল। হাতে প্রায় কিছুই বাকি নেই। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো, একবার টাকা আসা আর ধারাবাহিকভাবে টাকা আসা এক জিনিস নয়। আর যা আয় হয় সেটা দেখানো খরচ করলে সম্পদ তৈরি হয় না। টপের গল্প। পর্ব 2। দ্বিতীয় ব্যর্থতা। ডিভিডি কাণ্ড। এখানে টপের গল্প শেষ হতে পারত। সে পড়াশোনায় মনোযোগ দিয়ে সাধারণ জীবন কাটাতে পারত। কিন্তু তার আত্মবিশ্বাস তখনও শেষ হয়ে যায়নি। সে জানত কিছু একটা করবেই। তাই বাবা মায়ের বোঝানো সত্ত্বেও সে সিরিয়াস হল না পড়াশোনায়। ফলাফল,
মার্কস এত খারাপ হলো যে সরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল না, প্রাইভেট কলেজে পড়তে হবে। এই খবরে বাবা মা মানসিকভাবে ভেঙে পড়লেন, কারণ আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল পরিবারের। একদিন বাবা মায়ের মধ্যে ঝগড়া হচ্ছিল। টপ কান পেতে শুনুন পরিবারের আসল অবস্থা কতটা খারাপ। প্রচুর ঋণ, দেশই ছেড়ে দিতে হতে পারে। এই কথা শুনে জীবনে প্রথমবার টপ একটা পার্থক্য অনুভব করল। টাকা চাওয়া আর টাকার সত্যিকারের প্রয়োজন হওয়ার মধ্যে পার্থক্য। এতদিন টাকা চেয়েছিল স্বাধীনতা, মর্যাদা, উত্তেজনার জন্য। এখন প্রথমবার সত্যিকারের প্রয়োজন অনুভব করল। সে লজ্জিত ছিল। 1 লাখ টাকা এসেছিল, কিন্তু সব উড়িয়ে দিয়েছিল। বাবা মাকে সাহায্য করতে পারত, কিন্তু পারেনি। তারপর একটা সুযোগ পেল। বাড়ির কাছে একটা দোকানদার বাল্কে ডিভিডি বিক্রি করছিল অনেক কম দামে। টপ জানত বাজারে ডিভিডির দাম অনেক বেশি, তাই হাতে যা টাকা ছিল সব দিয়ে সেই ডিভিডিগুলো কিনে ফেলল। ধারণা ছিল সহজ, কম দামে কিনে বেশি দামে বিক্রি করবে, ভালো লাভ হবে। কিন্তু যখন ডিভিডিগুলো বাড়িতে নিয়ে পরীক্ষা করল, দেখা গেল সেগুলো নষ্ট, চলেই না। দোকানদার ঠকিয়ে দিয়েছে। রাগে সে দোকানদারের কাছে গেল, কিন্তু উল্টো দোকানদারই তার উপর চড়াও হল এবং ধাক্কা মেরে তাড়িয়ে দিল। দ্বিতীয়বার টাকা হারাল টপ। প্রথমবার না বুঝে খরচ করে, দ্বিতীয়বার না বুঝে বিনিয়োগ করে। কিন্তু তার মাথায় তখনও শর্টকাটের ভাবনা চলছিল। সে হাল ছেড়ে দেয়নি। টপের গল্প, পর্ব 3। চেস্টনাট ব্যবসা। প্রথম আসল শিক্ষা। একদিন একটা প্রদর্শনীতে যাচ্ছিল টপ। হঠাৎ একটা অপূর্ব গন্ধ পেল, খাবারের গন্ধ। দেখল একজন মানুষ চেস্টনাট ভাজছে, যাকে আমরা শাহবালুত বলি। সেই গন্ধে অনেক লোক আপনা আপনি থামছে এবং চেস্টনাট কিনছে। টপের মাথায় ঘোড়া দৌড়াল। এটা একটা সুযোগ। কিন্তু এবার সে আগের মতো তাড়াহুড়া করল না। ডিভিডির ঘটনা থেকে শিক্ষা নিয়েছিল। প্রথমে সে এই ব্যবসা করেন এমন অন্যান্য দোকানদারদের কাছে গেল, শিখল কিভাবে ব্যবসা করতে হয়। তারপর হাতে যা টাকা ছিল তা দিয়ে একটা চেস্টনাট রোস্টিং মেশিন কিনল। চাচার সাহায্য নিল। যিনি বাবা মায়ের মতো নিরুৎসাহিত না করে তাকে সমর্থন করতেন। একটা ছোট স্টল লাগাল এবং বিক্রি শুরু করল। কিন্তু এখানে একটা সমস্যা হলো, সে যে জায়গায় স্টল লাগিয়েছিল সেখানে কতটা ভালো আয় হচ্ছে সেটা দেখে মনে হলো এই ব্যবসা আরও বড় করা দরকার। কিন্তু বড় করার চেষ্টায় সে আবার শর্টকাটে পড়ে গেল। ফলে ব্যবসাটা সেই মাপে বাড়ল না যেমনটা চেয়েছিল। তবে এই ব্যবসা থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেল। বাজার বোঝা, মানুষ বোঝা এবং আগে শিখে তারপর করা। টপের গল্প, পর্ব 4। সিউইড স্ন্যাক্স। আসল টার্নিং পয়েন্ট। ব্যর্থতার পর ব্যর্থতা সত্ত্বেও টপ থামেনি। একদিন সে একটা জিনিস লক্ষ্য করল, সিউইড স্ন্যাক্স অর্থাৎ শৈবাল দিয়ে তৈরি স্ন্যাক্স। থাইল্যান্ডে এটা অনেক জনপ্রিয়, কিন্তু বেশিরভাগ জায়গায় পাওয়া যায় না। সে ভাবল এটা বানিয়ে বিক্রি করলে ভালো আয় হতে পারে। সে রান্না শিখল, পরীক্ষা নিরীক্ষা করল, বিভিন্ন স্বাদ তৈরি করল, কিন্তু তখনও বিক্রির জায়গা খুঁজে পাচ্ছিল না। একদিন একটা বড় সুপার মার্কেট চেইনের অফিসে গেল, 71 নামের একটা বড় চেইন স্টোর। কিন্তু সেখানে ডিরেক্টরের সাথে দেখা পাওয়া যাচ্ছিল না। হাল না ছেড়ে একটা কৌশল নিল। অফিসে একটা বাক্স ভর্তি সিউইড স্ন্যাক্স রেখে আসল, বলল, যিনি দেখার তিনি দেখুন। অফিসের কর্মীরা না বুঝেই স্ন্যাক্সগুলো খেতে শুরু করলেন এবং সবারই দারুণ লাগল। এই কথা ডিরেক্টরের কানে পৌঁছাল। তিনি টপকে ডাকলেন এবং তারপর যা ঘটল সেটা টপের কানকে অবাক করে দিল। ডিরেক্টর তাকে অর্ডার দিলেন 72,000 প্যাকেট সিউইড স্ন্যাক্সের। টপ এতটাই উত্তেজিত হল যে মুহূর্তেই প্রশ্ন এলো, এত স্ন্যাক্স কোথা থেকে আসবে? এত কাঁচামাল কেনার টাকা তো নেই। তাই সে গেল ব্যাংকে 3 কোটি টাকার লোনের জন্য। এই কথাটা দিয়েই আজকের গল্প শুরু হয়েছিল, তাই না? টপের গল্প, পর্ব 5। ব্যাংক লোন প্রত্যাখ্যান এবং অসাধারণ সংকল্প।
লোন ম্যানেজার পুরো গল্পটা মনোযোগ দিয়ে শুনলেন। অনেক আগ্রহী হলেন, কিন্তু শেষমেশ লোন দিতে অস্বীকার করলেন। কারণ দুটো: টপ অনেক কম বয়সের, আর পরিবারের ঋণের রেকর্ড খুব খারাপ। অনেক ঋণ নেওয়া আছে যা পরিশোধ হয়নি। হতাশ হল টপ। তার কাছে ডিমান্ড আছে, প্রোডাক্ট আছে, কিন্তু পুঁজি নেই। আবার দুটো পথ সামনে: হয় ছোট করে ব্যবসা চালাও, নয়তো যতটা বড় সুযোগ এসেছে সেই মাপেই নিজেকে বড় করো। সে বেছে নিল দ্বিতীয় পথ। ব্যাংক না দিলে কি হবে? টপ নিজের কাছে যা মূল্যবান ছিল সব বিক্রি করতে শুরু করল। সেই গাড়িটা, যেটা কিনে স্কুলে দেখিয়ে বেড়াত, সেটা বেচে দিল। কারখানার জায়গার জন্য বাড়ির কাছে পুরনো একটা জায়গার মালিকের সাথে দরসাক্ষী করল। রিনোভেশনের জন্য আলাদা করে দরদাম করল। কম খরচে কাজ শুরু করল। কিছু সাহায্যকারীকে নিয়ে নিজেরাই একে একে প্যাকেট তৈরি করতে শুরু করল। কিন্তু সময়সীমার মধ্যে সম্পূর্ণ ৭২,০০০ প্যাকেট তৈরি করতে পারল না। তারপরও যতটুকু হলো সব ট্রাকে তুলে ছুটল ৭১ এর গোডাউনে। কিন্তু সেখানে গিয়ে ডেলিভারি হেড বললেন, দেরি হয়ে গেছে, বাকি প্রোডাক্ট প্যাক হয়ে গেছে, মাল নেওয়া যাবে না। টপ এখানেও থামল না। গলগল করে সব বোঝাল, অনুরোধ করল, কাকুতি করল, এবং শেষমেশ অনেক অনুরোধের পরে ডেলিভারি হেড মেনে নিলেন। শিপমেন্ট অ্যাকসেপ্ট হল। এটা শুধু একটা ডেলিভারি ছিল না, এটা ছিল টপের জীবনের সেই টার্নিং পয়েন্ট। এরপর ৭১ এ তার প্রোডাক্ট দারুণ বিক্রি হতে লাগল। প্রতি মাসে কোটি কোটি বাত আয় হতে লাগল। পরিবারের সব ঋণ শোধ করল। বাবা মাকে ফার্স্ট ক্লাসে বিমানে ফিরিয়ে আনল, এবং যে বাড়ি ছেড়ে যেতে হয়েছিল সেই বাড়িই ফিরিয়ে দিল। ৫টি গুরুত্বপূর্ণ শিক্ষা। এখন এই পুরো গল্প থেকে ৫টা অসাধারণ শিক্ষা আছে যেগুলো বোঝা খুব জরুরি। আসুন একটা একটা করে বুঝি। শিক্ষা ১: একবার টাকা কামানো আর সম্পদ তৈরি করা এক জিনিস নয়। প্রথম শিক্ষাটা এসেছে দ্য সাইকোলজি অব মানি বইয়ের দর্শন থেকে। সেই বই বলে একবার টাকা কামানো আর সম্পদ তৈরি করা এক কথা নয়। অনেক সময় আমরা মনে করি একবার ১০ লাখ টাকা কামাতে পারলেই ধনী হয়ে যাব, যেমন টপও মনে করেছিল। কিন্তু আসলে সম্পদ তৈরি হয় না একবার ১০ লাখ কামালে। সম্পদ তৈরি হয় যখন প্রতি মাসে বা প্রতি বছর ১০ লাখ কামানো শুরু হয়। সেখান থেকেই ম্যাজিক শুরু হয়। আয় অনেক সময় চোখে দেখা যায় না, কিন্তু সম্পদ তৈরি হয় তখন যখন সমস্ত উত্তেজনা শেষ হয়ে যায় এবং নিয়মিত আয় আসতে থাকে। দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটাও এই একই কথা বলে। আয়ের একটা অংশ সবসময় নিজের জন্য রাখো। কলকাতার উদাহরণ দিই। ধরুন কেউ একটা বড় প্রজেক্ট থেকে ৫ লাখ টাকা পেল এবং সেটা খরচ করে ফেলল। পরের বছর আবার শূন্য থেকে শুরু। কিন্তু যে মানুষটা প্রতি মাসে ৫০,০০০ কামায় আর ১০,০০০ বিনিয়োগ করে, সে দীর্ঘমেয়াদে অনেক বেশি সমৃদ্ধ হবে। শিক্ষা ২: দায়িত্ব গ্রহণ উচ্চাকাঙ্ক্ষাকে রূপান্তরিত করতে পারে। দ্বিতীয় শিক্ষাটা হল দায়িত্ব নেওয়া উচ্চাকাঙ্ক্ষাকে বদলে দিতে পারে। শুরুতে টপ শুধু নিজের কথা ভাবছিল, আর যতক্ষণ সে শুধু নিজের কথা ভাবছিল ততক্ষণ সে সেখানে শর্টকাট খুঁজছিল, সময় নষ্ট করছিল। কিন্তু যখন সে পরিবারের ঋণ শোধ করার দায়িত্ব নিল, তখন একটা অর্থবহ উদ্দেশ্য তৈরি হল ১০ লাখ কামানোর। তখন সে বড় ভাবতে শুরু করল। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বই এবং দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বই উভয়ই বলে, একটা শক্তিশালী আবেগময় অর্থবহ উদ্দেশ্য থাকলে লক্ষ্য পূরণ করা অনেক সহজ হয়ে যায়। কলকাতার সমাজে এটা আমরা প্রায়ই দেখি। যে ছেলে বা মেয়ে পরিবারের একমাত্র উপার্জনকারী, তার মধ্যে একটা আলাদা তীক্ষ্ণতা থাকে। শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য কামানোর দায়িত্ব তাকে অন্যরকম করে দেয়। শিক্ষা ৩: ব্যর্থতা একটা ব্যয়বহুল শিক্ষা। সেখান থেকে শিখুন। তৃতীয় শিক্ষাটা হল ব্যর্থতা একটা দামি শিক্ষা, আর তা থেকে শেখাটা জরুরি। টপ ব্যর্থ হয়েছিল যখন ডিভিডি বেচতে গিয়েছিল। ব্যর্থ হয়েছিল যখন চেস্টনাট ব্যবসা বট করতে পারেনি। ব্যর্থ হয়েছিল যখন সিউইড নষ্ট করে ফেলেছিল। ব্যর্থ হয়েছিল যখন প্যাকেট রিজেক্ট হয়েছিল।
ব্যর্থ হয়েছিল যখন ব্যাংক লোন দেয়নি। প্রতিটা ব্যর্থতা ছিল একটা বড় হতাশা, যেখানে সে ছেড়ে দিতে পারত। কিন্তু দ্য ডিপ বইটা যেমন বলে, প্রতিটা অর্থবহ লক্ষ্যের পথে ব্যর্থতা আসবেই আসবে। আর এই ব্যর্থতাগুলোই আপনার যাত্রাকে আরও শক্তিশালী করে এবং ভালো ফলাফল দেয়। এরপরেই কম্পাউন্ডিং ইফেক্ট শুরু হয়, যা দ্য কম্পাউন্ড ইফেক্ট বইটাও শেখায়। আমাদের জীবনে যতবার আমরা ব্যর্থ হই এবং সেখান থেকে শিখে উঠে দাঁড়াই, সেটাই আমাদের প্রকৃত শক্তি হয়ে ওঠে। শিক্ষা 4। শুধু কঠোর পরিশ্রম যথেষ্ট নয়, একটা সিস্টেম তৈরি করুন। চতুর্থ শিক্ষাটা হল, শুধু কঠোর পরিশ্রম করলেই চলবে না, একটা সিস্টেম তৈরি করতে হবে। টপ ধনী হয়েছিল শুধু মেহনতের কারণে নয়, সে ধনী হয়েছিল কারণ সে একটা সিস্টেম তৈরি করেছিল। ৭১-এর সাহায্যে এমন একটা ব্যবস্থা যেখানে সে শুধু প্রোডাক্ট দেবে আর ৭১ সেটা বিক্রি করার কাজ করবে। দ্য মিথ রিভিজিটেড বই অথবা মিলিয়নেয়ার ফাস্টলেন বইও এই একই কথা শেখায়। একটা সিস্টেম তৈরি করো যা তুমি না থাকলেও চলতে পারে। কলকাতার উদাহরণ দিই। যে দোকানদার সারাদিন নিজেই দোকানে বসে থাকেন এবং তিনি না থাকলে দোকান চলে না, আর যে ব্যবসায়ী একটা সিস্টেম তৈরি করেছেন যেখানে কর্মীরা কাজ করে আর তিনি পরিকল্পনা করেন, এই দুজনের মধ্যে দীর্ঘমেয়াদে অনেক পার্থক্য হবে। শিক্ষা 5। প্রথম 10 লাখ টাকা প্রতীকী। কিভাবে কামাচ্ছেন সেটাই আসল প্রশ্ন। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হল, প্রথম 10 লাখ টাকা আসলে একটা প্রতীক। কারো জন্য এই মাইলস্টোন হতে পারে 1 লাখ, কারো জন্য 10 লাখ, কারো জন্য 1 কোটি। গুরুত্বপূর্ণ এটা নয় যে আপনি 10 লাখ কামাচ্ছেন, গুরুত্বপূর্ণ হল সেই 10 লাখ কিভাবে কামাচ্ছেন। সিস্টেমেটিক উপায়ে, নাকি শুধু একবার। যদি সিস্টেমেটিক উপায়ে তৈরি করেন, যেমনটা মিলিয়নেয়ার ফাস্টলেন বই শেখায়, তাহলে সেখান থেকেই সিস্টেম তৈরি হয় এবং পরের 1 কোটি হওয়া অনেক সহজ হয়ে যায়। শুধু একবার 10 লাখ কামানো ভালো কথা, ঠিক আছে, কিন্তু প্রতি মাসে 10 লাখ কামাতে হলে আপনার একটা সিস্টেম লাগবে। গ্রাহকদের বুঝতে হবে যাতে তারা বারবার আপনার কাছে ফিরে আসে। আর এখান থেকেই শুরু হয় 1 কোটির যাত্রা, 10 কোটির যাত্রা। সারসংক্ষেপ, আজকের এই গল্প এবং 5টা শিক্ষার সারকথা হল এই রকম। থাইল্যান্ডের এই তরুণ টপের গল্প আমাদের শেখায় যে প্রথম 10 লাখ শুধু একটা সংখ্যা নয়, এটা হলো আপনার মানসিকতা, আপনার সিস্টেম এবং আপনার উদ্দেশ্যের পরীক্ষা। একবার টাকা পেয়ে সেটা দেখানো খরচ করলে সম্পদ তৈরি হয় না। দায়িত্ব নিলে উচ্চাকাঙ্ক্ষা অন্যরকম রূপ নেয়। ব্যর্থতা থেকে শেখাটাই আসল শিক্ষা। শুধু পরিশ্রম নয়, সিস্টেম তৈরি করাটাই দীর্ঘমেয়াদে ধনী হওয়ার পথ। আর সবচেয়ে জরুরি কথা, 10 লাখ কামানো নয়, কিভাবে কামাচ্ছেন সেটাই নির্ধারণ করবে আপনার 1 কোটির যাত্রা কতটা সহজ হবে। ধন্যবাদ ও আবেদন। বন্ধুরা, আজকের এই গল্প কেমন লাগলো? টপের 5টা শিক্ষার মধ্যে কোনটা আপনার মনে সবচেয়ে বেশি ধরেছে? নিচে কমেন্টে জানান। আর আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনি ব্যর্থ হয়েছেন কিন্তু হাল ছাড়েননি? সেই গল্প শেয়ার করুন, অন্যরা অনুপ্রেরণা পাবেন। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিন। বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ এই গল্প এবং এই শিক্ষাগুলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, তত বেশি মানুষ তাদের আর্থিক জীবন সঠিকভাবে তৈরি করতে পারবেন। এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন। বেল আইকনটা প্রেস করুন যাতে এই ধরনের অনুপ্রেরণামূলক ও আর্থিক শিক্ষামূলক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আবার দেখা হবে পরের পর্বে।